আজকের গল্প অপমান। তোর মতো মেয়েদের এত স্বপ্ন দেখতে নেই। চরটা এত জোরে পড়েছিল যে রূপার কানটা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে উঠেছিল। তার গাল লাল হয়ে গেছে, চোখে জল জমে উঠেছে, কিন্তু সে কাঁদছে না। ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে পাড়ার কয়েকটা লোকজন, মাঝখানে দাঁড়িয়ে রূপা, আর সামনে তার বাবা রাকেশ মণ্ডল। তুই কলেজে ভর্তি হবি? চিৎকার করে উঠলেন তিনি। পয়সা গাছে ধরে নাকি? নাকি তুই ছেলে হয়ে গেছিস? চারপাশে চাপা হাসি। রূপার বুকটা ধক করে উঠল। তার হাতটা কাঁপছিল, কিন্তু গলা কাঁপেনি। আমি পড়তে চাই বাবা। চুপ। আরেকটা ধমক। মা এক কোণে দাঁড়িয়ে কাঁদছেন, কিন্তু কিছু বলার সাহস নেই তার। সেই মুহূর্তে রূপা বুঝে গিয়েছিল এই লড়াইটা তাকে একাই লড়তে হবে। সেই রাতটা ছিল খুব অন্ধকার, বিদ্যুৎ ছিল না। মোমবাতির আলোয় বসে রূপা নিজের সার্টিফিকেটগুলো দেখছিল। প্রতিটা কাগজ যেন তাকে একটা প্রশ্ন করছিল। এত কষ্ট করে এগুলো অর্জন করেছিস, এখন ছেড়ে দিবি? তার চোখ দিয়ে জল পড়ছিল। হঠাৎ সে নিজের প্রতিবিম্ব দেখল ঘরের দেওয়ালে টাঙানো আয়নাটায়। ফিসফিস করে বলল, আমি হারব না। আমি কাউকে কিচ্ছু প্রমাণ করব না। আমি নিজেকে প্রমাণ করব। পরের দিন সকালে রূপা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। তার বাবাকে বলল, আমি শহরে যাব, পড়াশোনা করব, নিজের খরচ নিজে চালাবো। ঘরটা নিস্তব্ধ। তার বাবা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তুই গেলে এই বাড়ির দরজা তোর জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। এক সেকেন্ডের জন্য রূপার চোখ কেঁপে উঠল। মা দৌড়ে এসে বললেন, না মা, যাস না। রূপা মায়ের হাতটা আলতো করে ছাড়িয়ে দিল। আমাকে যেতে হবে মা। সেই দিন রূপা তার জমানো কিছু টাকা আর স্কুলে পড়াকালীন স্কলারশিপের কিছু টাকা ছিল, সেগুলোই নিল, আর শুধু একটা ব্যাগ নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল। পেছনে তাকায়নি, কারণ সে জানত পেছনে তাকালে তার মায়ের মুখটা দেখলে সে আবার দুর্বল হয়ে যাবে। অবশেষে সে শহরে গিয়ে পৌঁছালো। সেখানে চারিদিকে ভিড়, শব্দ, অচেনা মুখ। রূপার কাছে সবকিছুই নতুন, কিন্তু সবচেয়ে বড় সমস্যা, তার থাকার জায়গা নেই। অনেক খোঁজাখুঁজির পর একটা সস্তা মেস পেল। ছোট্ট একটা ঘর, 4 জন মেয়ে। গরমে দম বন্ধ হয়ে আসে। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর রূপা চুপচাপ ছাদে গেল। অন্ধকার খোলা আকাশে জ্বলতে থাকা তারাগুলোর দিকে তাকিয়ে থাকলো। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে ফিসফিস করে বলল, আমি ঠিক করেছি, আমি পারবো। শহরে এসে রূপা বুঝল, গ্রামের মানুষের অপমান একরকম, শহরের মানুষের অপমান আর একরকম। এখানে কেউ সরাসরি কিছু বলে না, কিন্তু চোখ, আচরণ, সব কিছুতেই একটা তাচ্ছিল্য থাকে। কলেজের প্রথম দিন একদল মেয়ে তাকে দেখে ফিসফিস করছিল, দেখেছিস, গ্রাম থেকে এসেছে মনে হয়, ওই জামাটা দেখ। সবাই তাকে নিয়ে ফিসফিসিয়ে হাসাহাসি করছিল। রূপা শুনছিল, কিন্তু সে কোনো প্রতিবাদ করেনি, চুপ করেছিল। তার বুকের ভেতরটা জ্বলছিল। কলেজে একজন শিক্ষক ছিলেন, আশুতোষ স্যার। তিনি প্রথম দিনই রূপাকে লক্ষ্য করেছিলেন, রূপার মেধা ও পড়াশোনার প্রতি আগ্রহটা। একদিন ক্লাস শেষে তিনি রূপাকে ডাকলেন, তুমি নতুন, তাই না? হ্যাঁ স্যার। তোমার চোখে একটা জেদ আছে, সেটা হারিয়ে ফেলো না। এই কথাটা যেন রূপার মনে গেঁথে গেল। অনেক দিন পর কেউ তাকে অপমান না করে বিশ্বাস করেছিল, তাকে উৎসাহ দিয়েছিল। অন্যদিকে রূপার মনে আরেকটা দুশ্চিন্তা কাজ করছিল, কারণ তার কাছে যেটুকু টাকা ছিল সেটাও শেষ হয়ে আসছিল। অনেক ভাবনার পর সে ঠিক করলো বাচ্চাদের টিউশন পড়াবে, কিন্তু টিউশন খুঁজতে গিয়ে কত অপমান যে তাকে সহ্য করতে হয়েছে। এক বাড়িতে গিয়ে দরজায় দাঁড়াতেই মহিলা বললেন, তুমি পড়াবে? তুমি নিজে ঠিকমতো পড়তে পারো তো? আরেক জায়গায়, আমরা একটু ভালো টিউটার খুঁজছি। সেই ভালো শব্দটার আড়ালে লুকিয়ে থাকা অপমানটা রূপা স্পষ্ট বুঝত, কিন্তু সে থামেনি, কারণ তার সামনে একটা লক্ষ্য ছিল। শেষ পর্যন্ত একজন সহৃদয় ব্যক্তি তার কথা শুনে তাকে বিশ্বাস করে
তার বাচ্চাকে পড়তে দিলেন রূপার কাছে। তারপর রূপার পড়ানোর কৌশল দেখে আস্তে আস্তে অনেকেই তাদের বাচ্চাদের পড়তে দিল রূপার কাছে। কলেজে ধীরে ধীরে রূপার পরিচয় হলো অনিক নামে এক ছেলের সঙ্গে। অনিক অন্যদের মতো ছিল না, সে রূপার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতো। একদিন ক্যান্টিনে বসে অনিক বলল, তুমি সবসময় এত চুপচাপ কেন? রূপা একটু হেসে বলল, সব কথা সবাইকে বলা যায় না। সেখান থেকেই শুরু বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে একটা আলাদা অনুভূতি। রূপা জীবনে প্রথমবার মনে করল হয়তো সে একা না। একদিন অনিক তাকে একটা পার্টিতে নিয়ে গেল, সেখানে সবাই ধনী পরিবারে। রূপা অস্বস্তিতে ছিল, সে একপাশে দাঁড়িয়েছিল। হঠাৎ একজন মেয়ে এসে তাকে প্রশ্ন করল, তুমি কোথায় থাকো? মেসে। ও, শেয়ার করা রুম? একটা তাচ্ছিল্যের হাসি হাসল। তারপর কেউ বলল, অনিক, তুমি এই মেয়েটার সঙ্গে ঘুরছো? সবাই হেসে উঠল। রূপার বুকটা ভেঙে যাচ্ছিল। সে অনিকের দিকে তাকালো। অনিক চুপ করেছিল, কিছু বলল না। সেই নীরবতাই সবচেয়ে বড় অপমান ছিল। রূপা ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে গেল। সেই রাতেই তার ভেতরের শেষ ভরসাটাও ভেঙে গেল। সেই রাতের পর রূপা বদলে গেল। সে আর কারো উপর নির্ভর করল না, আরও কঠিন হয়ে গেল, আরও পরিশ্রম করতে শুরু করলো। দিনে ক্লাস, রাতে টিউশন, মাঝরাতে পড়াশোনা। ঘুম প্রায় নেই বললেই চলে, কিন্তু তার চোখে এখন একটাই জিনিস, যে তার জেদ। ফাইনাল পরীক্ষার সময় রূপা অসুস্থ হয়ে পড়ল। জ্বর, দুর্বলতা, মাথা ঘোরা, কিন্তু সে থামেনি। পরীক্ষার হলে বসে তার হাত কাঁপছিল, তবুও লিখেছে। কারণ সে জানত এই পরীক্ষা শুধু পড়াশোনার না, জীবনের। রেজাল্টের দিন নাম্বার বোর্ডে ঝুলছে, চারিদিকে ভিড়, চিৎকার। রূপা ধীরে ধীরে এগিয়ে গেল, তার চোখ নামের ওপরে গিয়ে থামল। প্রথম স্থান, রূপা মণ্ডল। সব শব্দ যেন থেমে গেল, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কিন্তু এই কান্না অপমানের না, এই কান্না জয়ের। কয়েক বছর পর একটা বড় কোম্পানির কনফারেন্স, স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে রূপা। সামনে অনেক মানুষ। হঠাৎ তার চোখে পড়ল অনিক বসে আছে, আর সেই সব মানুষ যারা একসময় তাকে অপমান করেছিল। রূপা মাইক্রোফোনটা ধরল। আমাকে অনেকবার বলা হয়েছিল আমি পারবো না। আজ আমি কাউকে কিছু প্রমাণ করতে আসিনি, আমি শুধু বলতে এসেছি, অপমান যদি সহ্য করতে পারো তবে সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। পুরো হলটা হাততালিতে ভরে গেল। অনেকের চোখে জল, কিন্তু এখন অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে রূপার বাড়ির থেকে অনুগ্রহ করা হচ্ছে তাকে বাড়ি ফিরে আসার জন্য। রূপা একদিন গ্রামে ফিরে এলো, বাড়ির সামনে দাঁড়িয়ে। বাবা দরজায়, চোখে অনুতাপ। মা, আমি ভুল করেছি। রূপা কিছু বলল না, শুধু এগিয়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। কারণ সে শিখে গেছে ক্ষমা করা দুর্বলতা না, শক্তি। রূপা জানত অপমান মানুষকে ভেঙে দেয়, কিন্তু কেউ কেউ সেই ভাঙা টুকরো দিয়েই নিজের জীবনটা নতুন করে গড়ে তোলে। আর সেই মানুষগুলোই একদিন ইতিহাস লেখে। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি, নিজের ওপর বিশ্বাস থাকলে পৃথিবীও থামতে পারে না। ভালোবাসা, বিশ্বাস সব ভেঙে যেতে পারে, কিন্তু ইচ্ছা শক্তি ভাঙে না। আর অপমানই সব থেকে বড় শক্তি, যদি তুমি সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো।